স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, আছেন কলামিস্ট এবং ইন্টারন্যাশনাল ইউথ লিডার ডাক্তার রাকিব আল হাসান। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করবো, তবে তার আগে বাংলা ভিশনের বার্তা কক্ষে আছেন নিউজ এডিটর বেনজির আহমেদ। আপনার কাছে জেনে নেব দিনের প্রধান সবশেষ খবরগুলো। প্রধান খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। দেশের 23 শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার কুষ্টিয়ার একটি বাড়িতে 3 ঘন্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 90 দশকে রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণ করত এই সুব্রত বাইন। বিশেষ করে রাজধানীর মগবাজারে যে বিশাল সেন্টার, এই ঘিরেই মূলত তার যে অপরাধের নিয়ন্ত্রণ হতো। একই সাথে তার সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেফতার করেছে সেনাবাহিনী। মোল্লা মাসুদ সাবেক সংসদ কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, আদালতে হাজিরা দিতে গিয়ে মুরগি মিলন হত্যা এবং রাজধানীর খিলগাঁওয়ে ট্রিপল মার্ডার সহ বেশ কয়েকটি হত্যা মামলার আসামি মোল্লা মাসুদ। একই সাথে শুটার আরাফাত ও শরীফকেও গ্রেফতার করা হয়েছে রাজধানী থেকে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী। এবার আসি রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপির পক্ষ থেকে আবারও বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব হবে না। মঙ্গলবার দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া কিন্তু একই সাথে চলতে পারে। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ সাংবাদিক চৌধুরী এক অনুষ্ঠানে বলেছেন, বিশেষ করে বর্তমান সরকারকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা, রাজনীতিবিদ, সেনাবাহিনীর ভূমিকা ছিল, কিন্তু সরকার তাদের কথাই রাখছে না। সরকার ক্রমান্বয়ে সরকারের কার্যক্রম স্বেচ্ছাচারিতার দিকে যাচ্ছে, যেটা কখনোই মেনে নেওয়া যায় না। আরেকটি বিষয় আমি আপনাকে জানাচ্ছি, গত 4 দিন ধরে যেই সরকারি চাকরিবিধি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারী ঐক্য ফোরাম যে আন্দোলন করে আসে, অবশেষে তারা তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার সিনিয়র ভূমি সচিবের সাথে তারা বৈঠক করেছেন, সেখানেও তারা হট্টগোল করেছেন। বৈঠকের পরে তারা বলেছেন, আলোচনা এবং আন্দোলন একসাথে চলতে পারে না, এই জন্য তারা আপাতত আন্দোলন স্থগিত করেছেন। অন্যদিকে সিনিয়র ভূমি সচিব জানিয়েছেন, ঐক্য ফোরামের যে দাবিগুলো তিনি মন্ত্রী পরিষদ সচিবকে অবহিত করবেন। তাইমির, এই ছিল আমার কাছে দিনের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর বেনজির আহমেদ। স্টুডিও আলোচনা শুরু করব নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। আজকে সবগুলো গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রচার করেছে। আমার বার্তা সম্পাদকও জানাচ্ছিলেন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ এবং তাদের তথ্যের ভিত্তিতে আরও 2 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্নটা এভাবে রাখতে চাই, সেনাবাহিনী গ্রেফতার করলো বা সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করলো, এবং এমন এক সময় আলোচনা করছে যখন সাম্প্রতিক সময় আবার রাজধানী তো বটে, পুরো দেশে এক ধরনের অপরাধ প্রবণতা বেড়েছে। এই কারণে বলছে, সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখছেন ছিনতাই, আজকেও যখন আলোচনা করছে একেবারে মিরপুরে দিনে দুপুরে 25 লাখ টাকা ছিনতাই হয়েছে, মানে এবং পরশু তো বিএনপির এক নেতা গুলশানে খুন হলেন। মানে এই বাস্তবতায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেফতারকে কিভাবে দেখছেন? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ-আলোচক এবং যারা শুনছেন। দেখেন, সুব্রত বাইন একজনকে গ্রেফতার করা হয়েছে, ভালো খবর। সেনাবাহিনী গ্রেফতার করেছে, তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও 2 জন গ্রেফতার হয়েছেন। এটা একটা সংগঠিত অপরাধ চক্র। আপনি এই চক্রকে ধরে ফেললেন, হয়তো বা তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আপনি আরও বেশ কয়েকজনকে হয়তো ধরবেন সামনের দিনগুলোতে। কিন্তু আপনি যেটা বলছিলেন, যেমন আজকে মিরপুরে দিনে দুপুরে সেখান থেকে 22 লাখ বা 25 লাখ সম্ভবত টাকা ছিনতাই করা হয়েছে। সংখ্যাটা শেষ সম্ভবত 35 লাখ। আমি কয়েকটা গণনা 22ও দেখেছিলাম, 25ও দেখেছি, এখন আপনার কাছ থেকে জানলাম 25 লাখ। অ্যামাউন্টটা যেটাই হোক না কেন, যদি 5 লাখও হয় বা 500 টাকাও হয়, কিন্তু সেটার জন্য দিনে দুপুরে এবং রাজধানীতে এবং আশেপাশে মানুষজন আছে, মানে কেউ কেয়ার করছে না বিষয়গুলো, যে এটা আসলে হইতেই পারে এরকম একটা ব্যাপার। কয়েকদিন আগে মগবাজারে একটা ঘটনা ঘটেছে, একটা ছেলে ভোরবেলায়, যেটা বলছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে বেশ কিছু এরকম ভিডিও। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি এই ছেলেটার একটা বক্তব্য শুনছিলাম আজকে শুনছিলাম, মানে ওই ঘটনাটা ঘটার পর সে থানায় গিয়েছিল। তাকে থানা থেকে বলা হয়েছে যে আপনি হসপিটালে যান, সেখান থেকে ডকুমেন্টস নিয়ে আসেন যে আপনার উপরে হামলা হয়েছে, কি ধরনের, তারপরে আমরা এটা নিয়ে হয়তো থানা এটা নিয়ে জিডি করবো বা মামলা করবো, কিছু একটা করবো। এবং গতকাল পল্লবী মেট্রো স্টেশনে ওখানে একটা হচ্ছে না। এই ছেলেটার ঘটনাটা হচ্ছে, তারপর সে হসপিটালে গেছে, প্রাইভেট হসপিটাল, সেখানে থেকে তাকে বলা হয়েছে আপনি ঢাকা মেডিকেলে যান, আমরা এটা দিতে পারবো না।
মানে এত ঝামেলা, এরকম একটা সিচুয়েশন তার উপর দিয়ে গেছে, তার উপরে হামলা হয়েছে, এমনকি তাকে তো চাপাতি দিয়ে আঘাতও করা হয়েছে কয়েক জায়গায়, ফলে সে আর সেটা করে নাই। সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল, সে বাড়িতে চলে গেছে। এরপর যখন এই ভিডিও ফুটেজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, তখন গিয়ে পুলিশ অ্যাক্টিভ হয়েছে, তখন গিয়ে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানে অনেকগুলো বাহিনী তখন এখানে ইনভলভ হয়ে গেল। তার মানে আলটিমেটলি বিষয়টা দাঁড়িয়ে গেছে এরকম এখন যে আপনার নিরাপত্তা তো নাই, আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন তখন আপনি নিশ্চিতভাবে জানেন না যে আপনি আসলে ভালোভাবে বাড়িতে ফিরতে পারবেন কিনা, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার সাথে যাই ঘটুক না কেন আপনি বিচার তখনই পাবেন যদি সেটা ভাইরাল, ফেসবুক কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা বলি ভাইরাল হওয়া। ভাইরাল না হইলে আপনি কোনো প্রতিকার পাবেন না। এখন পরিস্থিতিটা আসলে এই জায়গাতে দাঁড়িয়ে গেছে। ফলে একজন সুব্রত বাইনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, আমাদের সেনাবাহিনী সেটা করেছে, পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো সেটা পারে নাই। এ কারণে সেনাবাহিনীকে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু এই একজন সুব্রত বাইন বা এই একটা গ্যাংকে আপনি গ্রেফতার করে আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে যে জায়গাতে গিয়ে পৌঁছেছে, এখান থেকে আসলে উত্তরণ ঘটবে না। জি, আবার আপনার কাছে আসবো ডাক্তার রাকিব আল হাসান। এই যে ভাইরাল না হলে প্রতিকার মিলছে না, নিরাপত্তা কোথায়, এই প্রশ্নগুলো তো আছেই, এবং সাকিব আনোয়ার যে কথাগুলো বলছিলেন যে দিন শেষে আরও যারা শীর্ষ সন্ত্রাসী আছেন সেই জায়গাগুলো, এবং নিরাপত্তা কোথায়, মৌলিক প্রশ্ন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহ আলোচক সাকিব ভাই এবং যারা দেখছেন শুনছেন তাদেরকে আমার শুভেচ্ছা জানাই। দেখুন, আপনি যেটা বলছিলেন যে আজকে আলোচনার ঘটনার আপনার শীর্ষে যে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে ধরা হয়েছে, তো সেটা হচ্ছে কি, সেটা ক্রেডিটটা কার? আসলে সেটা ক্রেডিটটা সেনাবাহিনীর, কিন্তু সেটা হওয়ার কথা ছিল কার? সেটা হওয়ার কথা ছিল আমাদের রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বাহিনী আছে তাদের হচ্ছে কি রাষ্ট্রের মূল নিরাপত্তা দেওয়ার কথা বা দায়িত্ব ছিল আর কি। এখন তাদের ব্যর্থতাটা কিন্তু উঠে আসছে না, কিন্তু বলা হচ্ছে যে এটা ধরা হচ্ছে, তাদেরকে ধরা খুব ক্রেডিট নেওয়া হচ্ছে, এবং যেটা জন্য সেনাবাহিনীর কাজ তো সেটা না। এবং আপনার এ থেকে বোঝা যায়, দেখুন আমাদের পুলিশ সেভাবে এখনো ফাংশনিংয়ে করতেছে না বা করা হচ্ছে না, বা তাদেরকে করতে দেওয়া হচ্ছে। এখনো কিন্তু কোনো ঘটনা ঘটলে দিন শেষে সেনাবাহিনীকে আসতে হচ্ছে। রাইট, এখন হচ্ছে ধরুন সেনাবাহিনী কিন্তু এমন একটি ফোর্স যারা হচ্ছে কিন্তু সিভিল ডিল করার মতো না, তাদের কাজ কিন্তু সিভিল পাবলিক বা সিভিল পারপাস সার্ভ করা না। এখন সে জায়গা থেকে ধরুন আপনার যদি পুলিশের এরকম একটা ব্যর্থতা কিংবা আমাদের স্বরাষ্ট্র বা আইন যাই বলেন না কেন, নিরাপত্তা, সিকিউরিটি, প্রাইভেসি সব যখন ব্যর্থতা কিন্তু আমাদের একটা দৃষ্টি আঙুল তুলে দেয়। এবং আপনি দেখুন ছিনতাইয়ের ঘটনাটি হচ্ছে, সামনের দিন আরও বাড়বে কারণ আপনাকে বলি সামনে কিন্তু আমাদের একটি ঈদুল আজহা আসছে, এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের যে গরু বা পশুর যে ব্যবসা বাণিজ্য, মানুষের গরু কেনা, মানুষের হাতে ক্যাশ টাকার পরিমাণটা বেশি থাকে, আবার হজের সিজন চলতেছে, অনেক মানুষ যাত্রী হজে যাওয়া আসা করবে, তো সে জায়গা থেকে কিন্তু প্রতি বছরই কিন্তু এই টাইমটাতে একটু অপরাধ প্রবণতা বেড়ে যায়। তো সে জায়গা থেকে ধরুন এটা মানে এটাকে এই সিনারিও দেখলে এটা খুবই স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের সরকার এটার জন্য প্রিপেয়ার্ড কিনা। আরেকটা জিনিস আপনি বলছেন যে ভাইরাল না হলে আপনার প্রতিকার পাওয়া যায় না, এবং হচ্ছে কি আপনার এই যে অপরাধ সংগঠনের যে চক্রটা, এটার কিন্তু একটা সাইকোলজিক্যাল কিছু ব্যাখ্যা আছে। ধরুন হচ্ছে কি আপনি ধরুন যে অপরাধীরাই কিন্তু যদি শুধুমাত্র সংগঠিত হয়ে যে ব্যবসা করে বা অপরাধ সংগঠন করে, এ ধরনের মাস্তানি, গুন্ডামি কিংবা ছিনতাই, মানুষকে হত্যা করা, মানে এই জাতীয় যে যতগুলো অপরাধ কর্মকাণ্ড আছে এগুলো শুধুমাত্র যে অপরাধীদের ইচ্ছা হয়, ব্যাপারটা এরকম না। ধরুন রাষ্ট্রকে অস্থিতিশীল করা, পলিটিক্যাল পার্টিকে চাপে রাখা, সরকারকে চাপে রাখা, কোনো বাহিনী পারপাস সার্ভ করা, কোনো ব্যক্তির পারপাস সার্ভ করা, কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করা, মানে এখানে আসলে ধরুন একটা সামাজিকতাভাবে তো অনেক ধরনের ইকুয়েশন এখানে কাজ করে। তো শুধুমাত্র ধরুন আমাদের এই মুহূর্তে আমরা কিন্তু একটা আনসার্টেন টাইম আমরা এখনো পার করছি, অস্থিরতার মধ্যে আমরা এখনো আছি। তো ধরুন আমাদের এই সরকার মানে দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। তো তারপরে গত রোজার মাসে মোটামুটি একটু স্থিতিশীলতা দিয়ে গেছে। এখন ধরুন দেখুন আপনার, আমি একটু সাইকোলজিক্যাল একটু বলতে চাই আপনাকে, ধরুন হচ্ছে এখন যেহেতু দেখুন আমাদের মধ্যে আবার নতুন করে নানা ধরনের মতৈক্য বাধা দিচ্ছে, তার ডালপালা গজাচ্ছে। আপনি দেখুন অনেকগুলো ইস্যু কিন্তু সাম্প্রতিক সময় ঘটে গেছে। আপনি দেখেন করিডোর ইস্যু বলেন, বন্দর ইস্যু বলেন, সরকারের সাথে রাজনৈতিক দলগুলো দূরত্ব তৈরি করা বলেন, কিংবা সেনাবাহিনীর একটা প্রকাশ্য বিরোধ সামনে চলে আসা। তার চেয়ে বড় কথা হচ্ছে কি ধরুন আমাদের এই ইলেকশন কেন্দ্রিক যে একটা চাপ তৈরি করা, হ্যাঁ, তো সে জায়গা থেকে ধরুন এই সব বিষয়গুলোর মধ্যে কিন্তু আসলে অপরাধের এই ফ্যাক্টরগুলো খুব জড়িত। আর আপনি যেটা বলছিলেন যে দেখুন যে ভাইরাল না হলে যে কোনো প্রতিকার পাওয়া যায় না, এটা হচ্ছে ধরুন আমাদের মানে সামাজিক একটা বেদিতে পরিণত হয়েছে। যে কোনো জিনিস আপনি ধরুন শুধুমাত্র অপরাধের ক্ষেত্রে না, আপনি ধরেন কারো
দৃষ্টি আকর্ষণের জন্য কারো সাহায্য সহযোগিতা বলেন বা সরকার কোন দিন জিনিসটাকে শেষে অ্যাড্রেস সরকারের করবে টনক নড়ে না যদি কোনো কিছু ভাইরাল না হয়। এখন সেই জায়গাটা দেখুন একটা প্রত্যেকটা জিনিস শুধুমাত্র অপরাধের ক্ষেত্রে না, আপনি ধরেন আরো আমি পজিটিভ জিনিসগুলো যদি বলি, তো সেই জায়গা থেকে ধরুন এই রাষ্ট্রের কোনো প্রতিকার পাওয়া বা নাগরিক হিসেবে তার যে সেবা পাওয়া, নাগরিক হিসেবে যে তার অধিকার, মৌলিক অধিকারটা যে পাওয়া, সেটাও কিন্তু এখন ভাইরালের উপর নির্ভর করে। তো এটা একটা রাষ্ট্রের জন্য একটা বড় ভেদ হিসেবে দেখা দিচ্ছে। এটাতে আমাদেরকে মানে অচিরেই সামাজিকভাবে আমাদেরকে এটা মোকাবিলা করতে হবে। আমার আপনার কাছে আসবো সাকিব আনোয়ার, দিনের গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে আরেকটা ছিল, 4 দিন ধরে আন্দোলন চলছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে 4র্থ দিনের মতো আন্দোলন হয়েছে। যদিও আজকে যেদিন আলোচনা করছে তারা এক ধরনের আলোচনার আশ্বাসে শুধু আজকের দিনের মতো কর্মসূচি স্থগিতের প্রশ্নটা এভাবে রাখতে চাই, এনসিপি পুরো বিষয়টিকে এক ধরনের প্রশাসনিক কুর চেষ্টা হিসেবে দেখছে, সন্দেহ প্রকাশ করছে। আপনি কি দৃষ্টিতে দেখছেন এই আন্দোলনকে? দেখেন, মানে যে অধ্যাদেশের ব্যাপার নিয়ে আসলে এই আন্দোলনটা শুরু হয়েছে, এখানে বেশ কিছু বিষয় আসলে মানে মানে যারা আন্দোলনটা করছে তারা এটা এক্সপেক্ট করে নাই যে এরকম কোনো কিছু আসলে এই আইনে আসতে পারে। এটা আপনি একটা র্যাডিক্যাল ডিসিশন নিয়েছেন, তো তাই না? তো এই ধরনের ডিসিশন আপনি নেবেন মানে যখন একটা র্যাডিক্যাল চেঞ্জ আসলে কোনো জায়গায় আসে। ধরেন 5 আগস্ট একটা বড় ধরনের মানে একটা অভ্যুত্থানের পরবর্তী সময়ে মানে আমরা এটাকে আসলে অভ্যুত্থান হিসেবে দেখি, গণ অভ্যুত্থান হিসেবে দেখি, বিপ্লব হিসেবে দেখি না। তো আপনি বিপ্লব বলেন বা গণ অভ্যুত্থান বলেন, ওই সময় 8 আগস্ট যখন সরকার গঠন করা হলো, ওখান থেকে আপনি 1 মাস ধরেন 8 সেপ্টেম্বর এর মধ্যে যদি আপনি এই ধরনের র্যাডিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করতে পারতেন, তাহলে দেখতেন যে আপনার উপরই চাপগুলো আসতো না। অবশ্যই আপনি যে আইনগুলো করেছেন এই আইনগুলো করা দরকার আছে, হ্যাঁ, এটারও আবার অপব্যবহার হওয়ারও সুযোগ আছে। আমরা সেগুলো নিয়ে পরে কথা বলে এখানে কি কি সংশোধন আনা যায় সেগুলো নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু এখন সিচুয়েশনটা আরো খারাপের দিকে চলে গেছে এবং এখন যে পরিস্থিতি আসলে রাষ্ট্রের, এই পরিস্থিতিতে এগুলোকে আমরা আসলে অ্যাফোর্ড করতে পারি না। আপনি এনসিপির কথা বলছিলেন, এই কারণে বলি মানে তাদের দিক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে এক ধরনের জিহাদ ঘোষণা করা টাইপের ব্যাপার হয়ে গেছে, যে মানে আমরা এক একজন মানে আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো এটা স্যাটায়ার করে তারা পোস্ট করছেন যে এখন আজকের জন্য আমি অন্তর্বর্তীকালীন যুগ্ম সচিব, আজকে আমি অন্তর্বর্তীকালীন সিনিয়র সচিব, মানে তাদের বদলে তারা এখন দায়িত্ব পালন করবেন, স্যাটায়ার করে করছেন তারা। কিন্তু বিষয়টা হলো যে আলটিমেটলি এইভাবে তো রাষ্ট্র চলতে পারে না, এই মানুষগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন বিষয় হলো আমরা তো এটাও জানি যে এই মানুষগুলোকে রাখার ব্যাপারে মানে আপনি তো ওখানে বলছেন যে আওয়ামী দোসররা কু করার চেষ্টা করছে, এই আলাপটাই তো। তো এদেরকে এতদিন তাহলে আপনি রাখলেন কেন? 9 মাস পরে তারা আছে কেন? এবং আমরা তো জানি সচিবালয়ের ভেতরে বসে থেকে ডিসিদেরকে মানে নিয়োগ দেওয়া, ডিসিদের তালিকা তৈরি করা, এগুলো কাদের হাত দিয়ে হয়েছে সেগুলো তো আমরা জানি। এবং সেই তালিকার মধ্যে আওয়ামী লীগ আমলে যারা সুবিধাভোগী ছিল বা আওয়ামী লীগ আমলের যে তালিকাভুক্ত যারা ছিল তারা জায়গা পেয়েছে, এগুলো তো আমরা দেখেছি। কিসের বিনিময় হয়েছে, কি লেনদেন হয়েছে, সেগুলো তো এখন আমরা বুঝতে পারি যখন দেখি যে একজন উপদেষ্টার এপিএস কয়েক মাসের মধ্যেই মানে 100 কোটি টাকার উপরে, কত কোটি আমরা এখন জানি না, তবে আমরা গণমাধ্যমে যেটা দেখেছি 100 কোটি টাকার উপরে, কত 100 কোটি টাকার উপরে সেটা জানি না। তো 100 কোটি টাকার উপরে যখন দুর্নীতিতে কেউ জড়িয়ে পড়তে পারে, এই ধরনের জায়গাগুলোতে আপনি সুবিধা দেন, যাদেরকে সুবিধা দেওয়া উচিত না তাদেরকে সুবিধা দিয়ে তো আপনি এটা এই দুর্নীতিতে জড়াতে পারেন। ফলে এখন এসে আসলে এই জিহাদ ঘোষণা করে কোনো লাভ নাই। এই এখন যে সিচুয়েশনটা যেটা রাকিব ভাই বলছিলেন, যে এখন তো একটা মানে এমনিতেই রাষ্ট্রের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি, সেনাবাহিনীকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যদি এর কোনো মানেই নাই। মানে সেনাবাহিনীকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কোনো মান নেই, কারণ সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা দিয়েছেন তিনি ক্যান্টনমেন্টের ভেতরে, তিনি এটা কোনো উন্মুক্ত বক্তব্য দেন নাই, কোনো ভাষণ দেন নাই। ক্যান্টনমেন্টের ভেতরে তার অফিসারদের মধ্যে একটা নিয়মিত ব্রিফিং যেটা হয়, অফিসার্স অ্যাড্রেস, আনুষ্ঠানিকভাবে দেয় নাই। আনুষ্ঠানিকভাবে তারা যে সংবাদ সম্মেলন করে সেখানে তারা করিডোর ইস্যু এবং বন্দর ইস্যুতে কথা বলেছে। করিডোর ইস্যু তারা বলেছে যে দেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব যেখানে হুমকির মুখে পড়ে সেই ধরনের কোনো কিছুর সাথে সেনাবাহিনী থাকবে না। আমরা তো এটাই এক্সপেক্ট করি সেনাবাহিনীর কাছ থেকে। ফলে সেই পজিশনটা তো আসলে সেনাবাহিনীর আছে, এটা আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। কিন্তু তারপর আমরা দেখলাম দেশের ভেতরে আপনি একটা পক্ষের কথা বললেন, আবার দেশের বাইরে থেকে কেউ কেউ আছে যে তারা এখানে আসলে মানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি থাকলেই যেন তারা খুশি হয়। ফলে তারা প্রভোগ করতে থাকে যাতে রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, একটা অস্থিরতা যাতে থাকে। এর মধ্যে আমি একটা কথা বলি, মানে এই যে নানান ধরনের যে বিভাজনের কথা বলা হচ্ছে, দেখেন চিফ অ্যাডভাইজার অফিসার একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে চিফ অ্যাডভাইজারের, হ্যাঁ, চিফ অ্যাডভাইজার জিওবি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, হ্যাঁ, অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ। এই ভেরিফাইড ফেসবুক পেজের কভার ফটোতে একটা রাজনৈতিক দলের মানে সদ্য আত্মপ্রকাশকৃত একটা রাজনৈতিক দলের
আহ্বায়ক, তার উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের সংগঠক বা মুখ্য সংগঠক বা সমন্বয়ক, এবং তাদের ছবি। তো এটা কি দলীয় সরকার? মানে ধরেন শেখ হাসিনার যদি একটা অফিসিয়াল ফেসবুক পেজ হইতো, তাহলে আমরা কাভার ফটোতে আওয়ামী লীগের নেতাকর্মী ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল, তাদের ছবি আমরা দেখতে পাইতাম। এটা আমরা মেনে নিতাম যে এটা একটা দলীয় সরকার। এখন তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই। তাহলে যেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার বিবৃতিগুলো প্রকাশিত হচ্ছে, অফিসিয়াল যেটা পেজ, সেই অফিসিয়াল পেজের আপনি এখন পর্যন্ত কাভার ফটোটা আপনি চেঞ্জ করার প্রয়োজন মনে করেন নাই। একটা সময়ের জন্য ওটা ঠিক ছিল, কারণ ওটা ছিল অভ্যুত্থানের ঠিক পরেই যখন ডক্টর ইউনূস যখন দেশে আসলেন প্যারিস থেকে, তখন ওটা সম্ভবত ফার্স্ট ব্রিফিং এর তোলা ছবি, সেই সময়ের জন্য ঠিক ছিল। 9 মাস পরে তো 9 মাস পরে বলতে আপনার যখন নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটলো এবং ওই ছবির মানুষরা যখন ওই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে ঢুকে গেল, তখন আপনি ওইটা রাখতে পারেন না, প্ল্যাটফর্মে থাকে না। তো এই যে জায়গাগুলো নিয়ে আসলে আপনাকে কাজ করতে হবে। এগুলো আসলে বিভাজনের জায়গাগুলো তৈরি করে। আর এই বিভাজনের জায়গাগুলোতেই আসলে যে বললাম যে কোনো পক্ষ আছে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করে। এখন তো আমাদের ওই সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক অনেক কিছুই, শুরুতে যেভাবে বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই আমি একটা কিছুর প্রতিকার পাবো, আমার অধিকার আমি তখনই পাবো যখন এটা আমার ওই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবে। সুতরাং ওই সুযোগটা নিয়ে কেউ রাষ্ট্রকে আসলে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে সবসময় রাখতে চাইছে। কেন রাখতে চাইছে? কখনো কখনো আমাদের সামনে পরিষ্কার, অনেক কিছু আমরা সরাসরি বলতে পারি, কোনো কিছু হয়তো বা সরাসরি বলতেও পারি না। জি, ডক্টর রাকিব আল হাসান, আপনিও কি মনে করেন কিনা যে সরকারি সচিবালয় যে আন্দোলনটা হচ্ছে প্রশাসনে বিশৃঙ্খলার শঙ্কা থাকে কিনা? আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, এটার মানে কোনটা যৌক্তিকতা না, আমি সে প্রসঙ্গে একেবারে ঢুকতে চাই না। ধরুন এটা মানে পক্ষে বিপক্ষে দুই পক্ষের যুক্তি আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন সরকার এটাকে ডিলিং করতে পারছে না। এটা হচ্ছে বড় অর্থ। এখন সরকার যদি ধরেন মানে এই সামান্য একটা জিনিস যদি সে সচিবালয় বা তার এমপ্লয়ীদের কিছু যদি ডিলিং না করতে পারে, তাহলে সে ধরেন আইন শৃঙ্খলা বলেন, নির্বাচন বলেন বা অন্য আনুষঙ্গিক বিষয়ে সে কীভাবে ডিল করতে পারবে? তো সেটা তার একটা অক্ষমতার একটা বহিঃপ্রকাশ এটা। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ধরুন এই সরকার যে গত 9 মাসে 10 মাসে যে পদে পদে ব্যর্থ হয়েছে এবং তার ব্যর্থতার চূড়ান্ত রূপ হিসেবে সেটা দেখা যাচ্ছে। এখন দেখুন সরকার মানে একটা যে ফ্যান্টাসিতে, মানে তার হানিমুন পিরিয়ড তো অনেক আগে সে পার করে ফেলেছে, কিন্তু এখনও যে সে যে ফ্যান্টাসিতে ভুগতেছে সেই ফ্যান্টাসি থেকে বের হতে পারতেছে না। আপনি দেখুন তার কৃতিকলাপগুলো কি, যে আমি ইলেকশন কেন্দ্রিক চাচ্ছি না, আমি অমুক দলকে মাইনাস করতে চাচ্ছি, অমুক দলকে পাওয়ার আসতে দিব না, এ করতে চাই সে করতে চাই। তারপর ধরুন আপনি যাই করতে চান না কেন আপনার হাতে তো শক্তি থাকা লাগবে, তো সেই শক্তিগুলো তো আপনি নিজে নষ্ট করতেছেন এবং সরকার কি এটা বুঝতে পারতেছে না? ধরুন হচ্ছে কি আপনার সরকার সেনাবাহিনীকে জনগণের প্রকাশে নিয়ে আসলো, একটা বিরোধ তৈরি করলো, নিজে সেনাবাহিনীর সাথে দূরত্ব তৈরি করলো, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে দূরত্ব তৈরি করলো, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য, যে দলটি এখনো সদ্য জন্মপ্রাপ্ত, যার আকিকা হয়েছে মাত্র, যার এখন নিবন্ধন হয় না, বার্থ সার্টিফিকেট এখনো সে পায়নি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরুন সেই জায়গা থেকে আপনি তাকে অতিরিক্ত বেনিফিট দিতে বা তাকে ক্ষমতা আনার জন্য, এখন ক্ষমতা আনতে হলে তো আপনি ডেমোক্রেটিক প্রসেসে ভোটের মাধ্যমে যেতে হবে। এখন ভোটের মাধ্যমে যদি যাওয়ার পরেও যদি আপনি বিএনপিকে ক্ষমতা আসতে না দেন, ধরুন তাত্ত্বিকভাবে আমি ধরে নিলাম যে ইলেকশন হলে বিএনপি ক্ষমতা আসবে, এখন আপনি যদি বিএনপিকে ক্ষমতা আসতে না দেন ভোটের মাধ্যমে, তাহলে আপনি বিএনপিকে না দিলে আপনার অটোমেটিকলি আওয়ামী লীগ চলে আসবে। তার মানে আমি তো আপনাকে প্রশ্ন করতে পারি যে আওয়ামী লীগ পুনর্বাসন কে করতেছে? এটা একটা বড় প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে ধরুন আপনার এই যে সরকার এই যে জিনিসগুলো করতেছে, ধরুন আপনি একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি কখনো সুপ্রিয়র হতে পারে না। ধরুন শেখ হাসিনাও কিন্তু ব্যক্তি সুপ্রিয়র হতে পারে নাই। সে ব্যক্তি সুপ্রিয়র তখন হয়েছে যখন হচ্ছে তার সবগুলো প্রতিষ্ঠান সে কব্জা করতে পেরেছে, তার প্রত্যেকটি ইনস্টিটিউশনকে সে ধ্বংস করেছে এবং তার হাতের মতো করে গোলামের চাকর বানিয়েছে, তখনই সে ব্যক্তি সুপ্রিয়র হয়েছে। এখন ডক্টর ইউনূস বা এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সে ব্যক্তি সুপ্রিয়র বা তার সরকারটাকে সুপ্রিয়র করতে চায়, তাহলে তো এই প্রতিষ্ঠানগুলো তার হাতে নিতে হবে। তো সে তো সেই জায়গাতেও সে হাঁটতে পারতেছে না। আপনি দেখুন সে ব্যক্তি সুপ্রিয়র হতে চায়, সে তার মতো করে আধিপত্য বিস্তার করে সে তার মতো সব ডিসিশন সে করতে চায়, সে কারোর মতো নিবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি যদি সেটাও আপনি করতে চান, তাহলে আপনি ধরেন সেনাবাহিনীর সাথে বিরোধ করতেন না, আপনি প্রশাসনের বিরোধ করতেন না, আপনি আমলাদের মধ্যে বিরোধ করতেন না। তো আপনি এদের মধ্যে কে উস্কাছে কে উস্কায় নাই আমি সে প্রসঙ্গ যাচ্ছি না, কিন্তু তারা যে ট্রিগার হয়েছে এবং তারা যে মাঠে নেমেছে সেটা তো আপনি ডিল করতে পারতেছেন না। তো সেই যদি আপনি ডিল না করতে পারেন, আগামী দিনে তো আপনার সকলের সাথে যদি আপনার সংকট তৈরি হয়, তাহলে আপনার এক্সিট পয়েন্টটা কোথায়? আমি তো আপনাকে এই প্রশ্ন করতে পারি যে আপনার এক্সিট পয়েন্টটা কোথায়? এখন আমরা যে আমাদের যে গণতান্ত্রিক সংকটের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের স্মুথ পাওয়ার ট্রানজেকশন। এখন আপনাকে স্মুথ পাওয়ার ট্রানজিশনের জন্য তো আপনি ক্ষমতা বসছেন, তা আপনি যদি নিজেই স্মুথ পাওয়ার ট্রানজিশন করে একটা ইলেক্টেড গভর্নমেন্ট হাতে ক্ষমতা হস্তান্তর না করতে পারেন, তাহলে আপনার এক্সিট পয়েন্ট আশ্বস্ত করছেন যে সবচেয়ে সুন্দর একটা নির্বাচন তিনি উপহার দিবেন। এটা তো আমরা আশা করি, এটা তো হওয়া উচিত। ধরেন গত 15 বছর ধরে ধরেন আমি তো কখনো ভোট দিতে, আমি পার্সোনালি আমি ভোট দিতে পারিনি, সাকিবে ভোট দিতে পারছি আমি জানি না। তো ধরেন 8 সালে 9 সালের পর তার বাংলাদেশে কোনো ভোট হয় না। 8 সালের ইলেকশনটা তো বিতর্কিত, তো সেটা যদি আমি বিতর্কিত ধরি তাহলে 2001 সালের পর থেকে 24 সাল পর্যন্ত 25 বছর মানুষ ভোট দিতে পারে না। তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে এবার ভোট দিবে এরকম 4 থেকে 5 কোটি নতুন ভোটার রয়েছে।
তা আপনি যে একটা দুর্দান্ত একটা ভোট বা ইলেকশন উপহার দিবেন সেটা আমি কিভাবে বুঝবো? কারণ হচ্ছে কি, ধরুন আপনি ভোটার হালনাগাদ করেন 9-10 মাসে, আপনার প্রবাসী 2 কোটি ভোটার ভোট দিতে যাচ্ছে, তাদের কোনো তথ্য আপনার কাছে নাই, তো আপনি এই প্রস্তুতি আপনার মধ্যে নাই, তো সেই প্রস্তুতি না থাকার আপনি নিজেই প্রস্তুতি নিতে পারতেছেন না, তাহলে আমি কিভাবে বিশ্বাস করবো আপনার প্রতি, আমি রিলাই করবো, আমি কিভাবে কনফিডেন্স বিল্ড আপ করবো যে আপনি খুব ভালো একটা ইলেকশন উপহার দিবেন? কারণ আপনি দিন শেষে আপনার সকল কার্যলিপি আপনি একটা কিংস পার্টিকে ইস্টাবলিশমেন্ট করতেছেন এবং সেই কিংস পার্টিকে ক্ষমতা আনতে চান, কিন্তু আবার ভোটের মাধ্যমে না, আপনি নানা ধরনের ম্যানিপুলেশনের মাধ্যমে আপনাদের ক্ষমতা নিতে চান। এবং আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমরা যে জিনিসটা আগে সবসময় বলতাম তাত্ত্বিকভাবে, যে আমরা বিরাজনীতিকরণের পথে হাঁটছি, -2 -1 অনেক কিছু আমরা বলতাম, অনেক টার্ম ইউজ করতাম, তো সেটা তো সরকার নিজেই মানে এখন এগুলোর মধ্যে সরকার নিজেই জড়িয়ে পড়ছে। এখন আমরা জানি না সরকার এই বোধোদয় কখন হবে, কিন্তু আমরা আশা করব যে রাষ্ট্রের ক্ষতি যাতে না হয় এবং রাষ্ট্রে যত বিপদের মুখে পড়ার আগে যেন সরকার সেটা নিজে অনুধাবন করতে পারে। জি সাকিব আনোয়ার, এই যে সব জায়গায় এক ধরনের সরকারের অক্ষমতার বহিঃপ্রকাশ, সেই জায়গায় এই আলোচনাটা আছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বলি, রদবদল বলি, আপনি কি মনে করেন দরকার আছে কিনা বা কতটা জরুরি আসলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বলি বা রদবদল বলি? যাই 5 জনের ব্যাপার নিয়ে কথা হচ্ছে। এনসিপি 3 জনের পদত্যাগ চায় এবং এই 3 জনকে তারা বিএনপি পন্থী বলে আখ্যা দিয়েছে, আর বিএনপি বলেছে 2 জন উপদেষ্টার কথা। তারা বলেছে যে এটা তারা হচ্ছে এনসিপির 2 জন উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা, আমি ওটাকে সরে রাখি, আমি উপদেষ্টা পরিষদের কথা বলি আর কি, তাহলে 5 জন। এখন বিএনপি যে 2 জনের কথা বলছে তাদের ব্যাপারে আবার নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি পরে সংবাদ সম্মেলন করে সম্ভবত বলেছেন যে তারা এনসিপির কেউ না। আমার তো মনে হয় নাহিদ ইসলাম এনসিপির কেউ না, হওয়ার তো কথা না। কারণ হচ্ছে নাহিদ ইসলাম মানে যখন আমরা জানি না জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখন, তো তারা বৈঠক করছে দফায় দফায়, আপনারা গণমাধ্যমে প্রচার করছেন প্রায় 1 মাস আগে থেকে নাহিদ ইসলামই হচ্ছেন দলের আহ্বায়ক, এই হেডলাইনে রিপোর্ট প্রকাশিত হয়েছে 1 মাস আগে থেকে। উনি যখন পদত্যাগ করলেন তার কয়েকদিন আগেও যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলেছে যে এখনো সে এই দলের কর্মকাণ্ডের সাথে জড়িত না, সে এখনো ভেবে দেখছে, চিন্তা ভাবনা করছে, যদি সে তখনই জানতে পারবেন যদি আমি সেখানে জয়েন করি। আচ্ছা, এই মিটিং যখন হলো তাদের জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সেখান থেকে সিদ্ধান্ত এলো যে নাহিদ ইসলাম দলের আহ্বায়ক হচ্ছেন, সেভাবে আমরা তাদের বরাতেই আপনারা রিপোর্ট করছেন, গণমাধ্যম রিপোর্ট করছে, তার মানে উনি সরকারে থাকা অবস্থাতেই তো আহ্বায়ক হয়েছেন দলের, পরে আত্মপ্রকাশ করছেন, পরে ঘোষণা হয়েছে, কিন্তু ভেতরে থাকা অবস্থাতেই হয়েছে। এখন সেই হিসেবে এখন যে 2 জন আছেন তারা যদি এনসিপির কেউ না হন, তাহলে উনিও তো আসলে নাহিদ ইসলাম যখন সরকারে ছিলেন ওই অবস্থায় আসলে উনি আহ্বায়ক হয়ে গেছেন দলের হিসাব নিকাশে, দলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে সেই হিসাবে উনিও আসলে এনসিপির কেউ না। এখন আমি যদি মুখে অনেক কিছুই তো বলে দিতে পারি, মুখে বলে দিলে তো আসলে সেটা হয় না। এখন বিএনপির এই জায়গাতে যে দাবি যে এই 2 জন একটা নির্দিষ্ট, যেহেতু দল গঠন হয়ে গেছে, ফলে তাদেরকে এখন দলে চলে যাওয়াই উচিত, যেহেতু আলটিমেটলি পদত্যাগ করলে তার ওই দলে যাবে না। আমি তো আরেকটা কথা বলি যে ধরুন এই যে আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের কথা যেটা বলা হচ্ছে যে 100 কোটি টাকার উপরে মানে দুর্নীতির দায়ে এখন তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, তার ন্যাশনাল আইডি কার্ড স্থগিত করা হয়েছে, মানে সেও যদি ওই সরকারে ওই জায়গাতে না থাকতো সম্ভবত সেও তো এনসিপির সদস্য হইতো। ব্যাপারগুলো তো এরকমই। ধরুন আপনি একজনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়েছে সেটাও আমরা জানি, একজন উপদেষ্টা সুপারিশ করেছে, তার সুপারিশে হয়েছে। আচ্ছা, এখন গাবতলী হাটের ইজারা নিয়ে কি হলো সেটা তো আমরা মোটামুটি এখন দেখেছি, তার নিজের একটা অডিও ক্লিপও তো এখন আসছে, তিনি অলরেডি একজনকে কথা দিয়ে ফেলছেন, সুতরাং তাকে যেমনি হোক দেয়া লাগবে। পরে যখন সেটা দেওয়া যাচ্ছিল না, পরে বললো যে কি ডিএনসিসি এটা ইয়ে করবে এবং কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে যারাই কাজগুলো করবে। আলটিমেটলি স্বেচ্ছাসেবক নিয়োগ দিলে ওনার কাছ থেকে আপনি স্বেচ্ছাসেবক হিসেবে কাদেরকে পাবেন বুঝতেই পারতেছেন। তার মানে আলটিমেটলি আপনি একটা হাট, মানে বাংলাদেশের বলা যেতে পারে সবচেয়ে বড় গরুর হাট, সেই গরুর হাটটা আপনি আসলে একটা দলকে দিতে চাচ্ছেন, আপনি তাকে নিয়োগ দিয়েছেন একটা মানে ঢাকার নর্থ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে। আজকে একটা রিপোর্ট দেখলাম, এটা হচ্ছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের মাঠের যে ইজারা, ওখানে ৭৭ লাখ টাকা কমে, মানে থার্ড বিডার যিনি আর কি, তাকে দেয়া হয়েছে ৭৭ লাখ টাকা কমে। কারণ কি ওই ভাইকে দেয়া লাগবে, কথা দিয়ে ফেলছি টাইপের হয়তো ব্যাপার এখানে হয়েছে। এখন ৭৭ লাখ টাকা তো সরকার কম পাচ্ছে, সরকার মানে আমি আপনি কম পাচ্ছি, ৭৭ লাখ টাকা তো আমার আপনার, ওর ভিতরে আমার আপনার টাকাও আছে। এখন তাদেরকে যখন আপনি এইভাবে নিয়োগ দিচ্ছেন, তো এখানে আসলে এক ধরনের দলীয়করণের ব্যাপার হয়ে যাচ্ছে রাষ্ট্রের মধ্যে। তো এই অবস্থায় বিএনপি দাবি করেছে যে যেহেতু তাদের একটা দলের সাথে একটা কানেকশন আছে, সুতরাং তাদের পদত্যাগ।
এখন দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে 3 জন উপদেষ্টা তারা হচ্ছে বিএনপি পন্থী, তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে। আসিফ নজরুল কোনোদিন বিএনপি করছেন? ওয়াহিদুদ্দিন আহমেদ কোনোদিন বিএনপি করছেন? ভাই সালেউদ্দিন আহমেদ, হ্যাঁ উনি সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাচমেট, দুজনে ক্লাসমেট। তো এখন বিষয় হইতেছে এই কারণে তারা এখন, ভাই আমিও তো এনসিপির অনেকের ক্লাসমেট হবই, তো স্বাভাবিক ব্যাপার। রাকিব ভাইও তার বন্ধুরা উপদেষ্টা। আচ্ছা, তো এখন বিষয় হলো যে তার মানে তারা যেহেতু উপদেষ্টা দিলে রাকিব ভাই উপদেষ্টা, এটা তো আসলে মানে হইতে পারে না। তো এখন আলটিমেটলি আপনি কি হিসেবে বলতেছেন তারা বিএনপি পন্থী 3 জন? এবং ওই যে প্রধান উপদেষ্টা যে পদত্যাগের এক ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাও মূলত হচ্ছে তার সবচেয়ে বেশি তিনি মানে বিব্রত হয়েছেন ওই জায়গায়, সেটা হলো উপদেষ্টা পরিষদের বৈঠকে। যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আবার পরবর্তীতে তারা মিলে তাকে ওই জায়গা থেকে তাকে বিরত রাখছেন, কিন্তু ওইটাতে তিনি সবচেয়ে বেশি বিব্রত হয়েছেন। বিব্রত হওয়াটা স্বাভাবিক, ওদিক থেকে 2 জনের পদত্যাগ চাইছে এক পক্ষ, আর একবার 3 জনের পদত্যাগ চাইছে আরেক পক্ষ। এই 3 জন আবার বয়োজ্যেষ্ঠ মানুষ, এবং বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, সেগুলো সেখানে তাদের অবদান আছে, এবং তাদেরকে আপনি ওই ভাষায় আপনি বলছেন যে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে। এই যে ডক্টর ইউনূস যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, এটা আপনি কিভাবে জানছেন? ডক্টর ইউনূস কোথাও গণমাধ্যমকে বলছে? ওই যে যেটা কথা বললাম, নাহিদ ইসলাম বলেছেন। নাহিদ ইসলাম কি একটা দলের আহ্বায়ক? তো ওই দলের উপদেষ্টা কি আমাদের প্রধান উপদেষ্টা? নিশ্চয়ই না। হইতে পারেন, কারণ উনি নিজেই বলেছিলেন একবার বিদেশে একটা গণমাধ্যমে, সেটা হলো যে উনি ছাত্রদেরকে বলেছেন, পরামর্শ দিয়েছেন, এবং তাদেরকে উনি ইন্সপায়ার করেছেন, সেই হিসেবে উপদেষ্টা ধরা যেতে পারে। সেটা সরাসরি বলতে হবে তো, মানে আপনি পেছনে থেকে উপদেষ্টার কাজ তো করতে পারেন না। আপনি রাষ্ট্রের মানে প্রধান নির্বাহী, আপনি রাষ্ট্রের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওই জায়গাতেই তো আপনাকে থাকতে হবে। এই আলোচনা আবার ফিরছি একটি ছোট্ট বিরতির পর। দর্শক, নিউজ অন ভিউজ একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিউজে। ডক্টর রাকিব আল হাসান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ছাড়া সরকারকে সহযোগিতা সম্ভব নয় বলছে বিএনপি। ওকে, আপনাকে আবার ধন্যবাদ। সেটা হচ্ছে ধরুন বিএনপি কিন্তু জুন মাস পর্যন্ত যখন সরকার ঘোষণা দিয়েছিল যে বড় প্যাকেজ ছোট প্যাকেজের পরে জুন মাস হোক সর্বোচ্চ টাইম ফ্রেম, সেটাতে কিন্তু বিএনপি খুব বেশি আপত্তি করেনি। কিন্তু তখন সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে, আপনি ধরুন সেনাবাহিনীর সাথে করিডোর নিয়ে যে মানে দ্বিমত বা বিরোধ যে সৃষ্টি হয়েছিল, তার পরবর্তীতে যখন এই ধরনের জলগোলা করা হলো এবং পরবর্তীতে যখন বিএনপিকে অ্যাটাক করা হলো, এবং যে 3 জন উপদেষ্টাকে সাকিবে বলছিলেন যে বিএনপি বলে ট্যাগ করা হচ্ছে, বিএনপিকে অন্য উপদেষ্টাদের জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। আপনি দেখুন এই সরকারের কিন্তু প্রথমও যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছিল তখন তিনি বলেছিলেন যে এটা কিন্তু আমাদের চূড়ান্ত না, যে আমরা কিন্তু আরও সংযোজন বিয়োজন করবো, আমরা পারফরমেন্স মূল্যায়ন করবো। তো সেই জায়গা থেকে উনি কিন্তু চাইলে 3 মাস পর পর, আমি 1 মাস পর বলতেছি না, 3 মাস পর কিন্তু উনি চাইলে প্রত্যেকটা উপদেষ্টারই কাজের মূল্যায়ন করতে পারতো, বা তার একটা রোডম্যাপ থাকা উচিত ছিল যে আমরা 3 মাসে এই কাজগুলো করেছি, বাকি 3 মাসে আমরা এই কাজগুলো করবো, তাহলে মানুষ একটু আশ্বস্ত হতো। আপনি দেখুন এই সরকারের উপদেষ্টা যদি আপনি দেখেন, আপনি নিশ্চিত আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি কি সব উপদেষ্টাকে দেখছেন সব জায়গায় সবসময়? আমি নিজেই ধরেন রেগুলার আমি প্রসেসের সাথে আসি, তো ধরুন সে জায়গা থেকে ধরুন আমি অনেক উপদেষ্টাকে কখনো চেয়ারে দেখি নেই। ইভেন আমার সেক্টরে, মেডিকেল সেক্টরে যিনি স্বাস্থ্য উপদেষ্টা, ওনাকে আমি উপস্থিত কোথাও দেখি নাই। আরেকজন আছে ডক্টর বিধানরঞ্জন রায়, তিনি সম্ভবত প্রাথমিক শিক্ষা উপদেষ্টা, তাকেও আমি খুব বেশি কোথাও দেখি। এরকম অনেক উপদেষ্টা আছে। তো এখন তাদেরকে আপনি যে মানে অক্ষম এই লোকগুলোকে আপনি এখানে বসায় রাখছেন, কিছু অথর্ব উপদেষ্টাকে আপনি বসায় রাখছেন, তো এদেরকে যদি আপনি না সরান, তাহলে আমি কীভাবে আশ্বস্ত পাবো যে আপনি খুব ভালো গুড গভর্নেন্স দিয়ে আপনি রাষ্ট্রকে পরিচালনা করতেছেন? আমরা জানি আপনি অনেক সংকটের মধ্যে আছেন, এবং ধরুন আপনি নির্বাচন কেন্দ্রিক যখন আপনি বারবার কিন্তু আপনি দোয়াশা তৈরি করতেছেন। সর্বশেষ যখন ডক্টর ইউনূসের যে পদত্যাগের ইস্যুটি আসলো, পরবর্তী সময় যখন তিনি প্রত্যেকটি পার্টির সাথে যখন বসা শুরু করলেন, তো বসা শুরু করার পর আমরা তখন ভেবেছিলাম যে তিনি হয়তো নির্বাচনী রোডম্যাপটা তিনি ঘোষণা করবেন। তারপর দেখেন তিনি এই মিটিংটিতে তিনি করেছেন কি, তিনি তো রোডম্যাপ ঘোষণা করেননি, বরং তিনি বিএনপিকে ইনসাল্ট করেছেন। কি অর্থে ইনসাল্ট করেছেন দেখুন, কারণ বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, তার আশেপাশে সব দল মিলেলেও আপনি তার আশেপাশে যেতে কোনো সুযোগ নেই। তো সে জায়গা থেকে ধরুন আপনার তার স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা 4 জন যে মিটিংটি করলো, এটা খুবই কনফিডেন্সিয়াল এবং প্রাইভেসি একটা মিটিং। এটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা না, যে কারোর সাথে এই ধরনের মিটিংগুলো, আমার আর আপনার সাথে পার্সোনাল মিটিংয়ে যখন আমরা থাকবো, কনফিডেন্সিয়াল বিষয়ে আমরা আলাপ করবো, নিশ্চয়ই আমরা কাউকে এখানে উপস্থিতি আমরা রাখবো না। তো সেই জায়গা থেকে ধরুন তারা ডক্টর ইউনূস করেছেন কি, তিনি এই বিএনপির সাথে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদকে রেখেছেন, যাকে নিয়ে অনেক বিতর্ক, এবং যার পদত্যাগের দাবিতে বিএনপি করছে। শুধু তাই না, বিএনপির ফাইলেও কিন্তু লেখা ছিল যে কিছুক্ষণ মিটিং এর পরে আমি কিন্তু এটা জমা দিচ্ছি ওর পদত্যাগের ব্যাপারটা। তো সেটা করে তিনি আসলে বোঝাতে চাইলেন যে তুমি আসলে যাই করো না কেন, আমি কিন্তু তোমার কথায় বেশি ওয়েলকাম করতেছি না। তো এখন আপনি যদি ওয়েলকাম না করেন, তাহলে তো ধরুন এই বিরোধটা তৈরি হবেই। আর বিএনপিও তখন দেখেছে যে আসলে দেখুন বিএনপি হচ্ছে কি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতার জন্য দল, মানে যে কোনো পলিটিক্যাল পার্টির মেন এজেন্ডা তাই থাকে। এখন বিএনপি দেখতেছে যে ধরুন
এই ইলেকশন হওয়ার পরে যদি বিএনপি তাত্ত্বিকভাবে আমি বলি থিওরিটিক্যালি যে বিএনপি ক্ষমতা আসলো, তাহলে তো রাষ্ট্রটাকে তাকে চালাতে হবে, তাই না? তো এই রাষ্ট্র যখন তার চালাতে হবে তখন তো রাষ্ট্রের লায়াবিলিটি রেসপন্সিবিলিটি সব তার। কারণ এই মুহূর্তে যদি আপনি নানা ধরনের ঝামেলা ক্রিয়েট করে যদি আপনি রাষ্ট্রকে বিপদের মুখে ফেলে দেন, তাহলে এটা দিন শেষে তো বিএনপি দেশের জনগণের উপর এটা ইফেক্টটা পড়বে এবং পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপিকে দায়িত্বটা নিতে হবে। আর একটা জিনিস আপনি দেখুন, এই সরকারের বেশিরভাগ উপদেষ্টা কিন্তু বিদেশি পাসপোর্টধারী লোকজন। বাস্তবতা হচ্ছে কি, ধরুন মানে আমি আপনি দেশে আছি, মানে হয়তো আমার আপনার বিদেশে সেটেল হওয়ার সুযোগ আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে আছি, আমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি আত্মীয়স্বজন সব তো দেশেই। তো এই দেশটা তো আমি আপনি তাদের চেয়ে বেশি ওন করি, আমার স্টেক তো এখানে বেশি। আজকে যদি বাংলাদেশে আর একটা ধরেন কথার কথা কাগজে কলমে বলি যে আর একটা আনসার্টেন সিচুয়েশন তৈরি হলো, তো সেই জায়গাতে ধরেন এই উপদেষ্টাগুলো তো পরের ফ্লাইটেই চলে যাবে, আমি আপনাদের এখানে থাকবো। তো সুতরাং তাদের চেয়ে আমার আপনার স্টেট এখানে বেশি না, তো আমার আপনার তো তাদের চেয়ে চিন্তাটা আরও বেশি। তো বিএনপি তো তাই মনে করে, বিএনপি তো পালিয়ে যাবে না আওয়ামী লীগের মতো, বিএনপি আওয়ামী লীগের মতো পালিয়ে যাওয়া দল না। হ্যাঁ, তো বিএনপি ধরেন বলছিলেন যে দায়িত্ব তো বিএনপিকে নিতে হবে, রাইট, আমি সেটা তো বলতেছি। ধরেন হচ্ছে গত 17 বছরের বিএনপি এত কিছু হয়েছে, বিএনপিকে পালিয়ে গেছে। আপনি ধরেন খালেদা জিয়া কি একবার পালিয়ে গেছে? খালেদা জিয়ার সুযোগ ছিল না? খালেদা জিয়া তো নেগোসিয়েশন করতে পারতো, খালেদা জিয়া করেছে কখনো? কারণ খালেদা জিয়া আপসীন নেত্রী, তার সাথে তার গণতন্ত্রের সাথে তার ক্যারেক্টারের সাথে যায় না, যেটা হাসিনার সাথে তার কম্পেয়ার করলে হবে না। তো সেই জায়গা থেকে ধরুন আপনার বিএনপি তো সে কাজটা করেনি। এখন হচ্ছে ধরেন বিএনপি দেখতেছে যে এই সরকার শুধুমাত্র বিরাজনীতিকরণের পক্ষ না, তারা রাষ্ট্রকে একটি অংশ, রাষ্ট্রকে একটি ফেলার স্টেটের দিকে হেঁটে যাচ্ছে। তো সে জায়গা থেকে ধরুন বিএনপি এর কারণে ইলেকশনের জন্য প্রেশার ক্রিয়েট করতেছে, এবং এটা আমি যথেষ্ট পরিমাণে যৌক্তিক মনে করি। কারণ হচ্ছে কি, আপনি সংস্কারের মূলা ঝুলিয়ে, আপনি অমুক বিচারের মূলা ঝুলিয়ে, আপনি নানা ধরনের কারিশমেটিক জিনিসপত্র এখানে ক্রিয়েট করে, মানে কৃত্রিম সংকট তৈরি করে আপনি এই জিনিসটাকে পিছানোতে চাচ্ছেন। বড় কথা হচ্ছে কি, ধরুন আপনি যে করিডোর ইস্যু নিয়ে সবচেয়ে যে আলোচনাটি হলো, করিডোর ইস্যু নিয়ে আসল করিডোর জিনিসটা কী ছিল? করিডোর ইস্যুটা ছিল কি, আপনি করিডোর দিয়ে আপনি একটি ক্রাফট প্রক্সি ওয়ার আপনি নিজেকে জড়াবেন। এখন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠান যখন এটাতে ট্যাক্সটা ওন করে নাই, তখন কিন্তু সরকার বাড়াবাড়ি করতে পারেনি। যদি এটা করে ফেলতো, আমি কাগজে কলমে বলছি, যদি করে ফেলতো তাহলে আপনি প্রক্সি ওয়ার যখন জড়িয়ে বলতেন, এখন সে জায়গাতে যদি প্রক্সি ওয়ার আপনি জড়িয়ে পড়তেন, তখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতো। যখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতো, তখন আমি আপনি সাধারণ নাগরিক হিসেবে আমরা তখন বলতাম যে তুমি আগে এটা ঠেকাও, পরে ইলেকশনের কথা যেন মানুষ ভুলে যায়। সরকারের এই প্ল্যানটাই ছিল। তো যেহেতু এই প্ল্যানটা তারা করতে পারেনি এবং এই মুহূর্তে তারা প্রচণ্ড পরিমাণ কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় আছে, তারা আসলে বুঝে উঠতে পারতেছে না। তো বিএনপি এর কারণে বলতেছে যে তোমার, তারা ক্রমে বলেছে আর কোনো ধানায় পানে নাই, ডিসেম্বরে তোমার ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা হোক। এবং সেনাবাহিনী যখন বলেছে যে আমরা ব্যারাকে ফিরে যেতে চাই, দেশকে আমরা অস্থিতিশীল রাখতে চাই না, তখন আপনি ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। এখন সব পক্ষ যখন ইলেকশনের পক্ষে রাজি, তাহলে তুমি ইলেকশন রোডম্যাপ ঘোষণা, সমস্যা কি? এই কারণে বিএনপি ডিসেম্বরে ইলেকশন চায় এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হতে হবে। আমি পার্সোনালি মনে করি শুধু ডিসেম্বর না, অক্টোবর নভেম্বর ইলেকশন পসিবল। জি সাকিব আনোয়ার, এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপি বলি, রাজনৈতিক দলগুলোর যে চাপ, সেনাবাহিনীও বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেখানে নির্বাচন বিলম্বিত করার কিছু দৃশ্যপট তৈরি হচ্ছে, এমন মন্তব্য করছে বিএনপি। বিএনপি শুরু থেকে মানে এই একটা জায়গায় তারা তাদের পজিশন কখনো চেঞ্জ করে নাই। একদম শুরু থেকে 5 আগস্টের পর থেকে তারা নির্বাচন এবং নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ, প্রথমে অবশ্য তারা বলছিল 3 মাসের মধ্যে নির্বাচন, তারপরে তারা সেখান থেকে আসলো যে নির্বাচনের রোড ম্যাপটা অন্তত ঘোষণা করতে হবে। যে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক একটা দেশে নির্বাচন চাইবে, এটা খুব স্বাভাবিক, এবং নির্বাচনের মধ্য দিয়ে তারা সরকার গঠন করতে চাইবে, এটাও খুব স্বাভাবিক। যে পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতি কাটিয়ে 9 মাস চলে গেছে, এতদিনেও রোডম্যাপটাই ঘোষণা করা হয় নাই, এটা আসলে আনএক্সপেক্টেড। এতদিন আসলে অন্তত আপনি রোডম্যাপটা ঘোষণা করতে পারতেন। আবার আপনি রোডম্যাপ ঘোষণা না করে আপনি যেভাবে বলছেন সেভাবেও হয়তোবা মেনে নেওয়া যেত যদি দৃশ্যমান আমরা কোনো ডেভেলপমেন্ট দেখতাম। যে কথাগুলো রাকিব আল ইসলাম বলছিলেন, রাকিব আল হাসান তো বলছিলেন যে আমরা তো আসলে দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট দেখি নাই। তো এই কারণেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা, মানে অসহিষ্ণু একটা ভাব চলে আসছে। সেনাপ্রধানের যে বক্তব্য নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে না, যে সেনাপ্রধান কি এই ধরনের কথা বলতে পারেন, সেনাপ্রধান কি নির্বাচনের কথা বলতে পারেন, ইন্টারফেয়ার করতে পারেন, এই ধরনের কথাই তো কথা হচ্ছে। আচ্ছা, 5 আগস্ট যখন শেখ হাসিনা চলে গেল, প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণটা তো সেনাপ্রধান দিয়েছিলেন। ওনাদের কথা না তাহলে উনি ক্যান্টনমেন্টে, মানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ক্যান্টনমেন্টে গেছিলেন, সবাইকে নিয়ে ক্যান্টনমেন্টে উনি বসছিলেন। কেউ কেউ পৌঁছাইতে পারছিলেন, কারণ রাস্তায় তখন মানুষ, লোকারণ্য, অনেকে পৌঁছাইতে পারেন নাই। কিন্তু প্রথম বৈঠকটা আলটিমেটলি ক্যান্টনমেন্টে হয়েছে, সেনাপ্রধান ডাকছিলেন। তারপরে ওখান থেকে বঙ্গভবনে যাওয়া হয়েছিল, এবং সেটাও উদ্যোক্তা ছিলেন আসলে সেনাপ্রধান। বাকি সব রাজনৈতিক দলের নেতাদেরকে বলছিলেন আমরা তাহলে সেখানে, যেহেতু রাষ্ট্রপতিও আছেন, ওইখানে বসে আমরা ডিসিশন নিই। ওখানে কথা হয়েছে সরকারটা কিভাবে গঠিত হবে, আলোচনা প্রথম দিন হইল। সেকেন্ড দিন
সেনাপ্রধানের উদ্যোগে অন্য বাহিনীর 2টা প্রধান এবং রাষ্ট্রপতি সহ রাষ্ট্রপতির ওখানে বঙ্গভবনে বৈঠক, কিন্তু এই তখনকার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা যারা পরবর্তী নাগরিক কমিটি এবং এখন নাগরিক পার্টি গঠন করছেন কিংবা কেউ কেউ এখন সরকারে আছেন, তো তারা কিন্তু এখানে বসছিলেন, তাদেরকে কিন্তু ওই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু সেনাপ্রধান করছিলেন, পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। তো ওইখানে বসে সরকার গঠন করা হয়েছে, 8 আগস্ট যে সরকারটা গঠিত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা হবেন ওই ঘোষণাটা আসলো তো দ্বিতীয় দিনে, যখন সেনাপ্রধানের আহ্বানে এই ছাত্ররা গিয়ে আপনার রাষ্ট্রপতির ওখানে বসে যখন এই বৈঠকটা হলো, তারপরে তো প্রধান উপদেষ্টার নাম ঘোষণা হলো, তাই না? তো তখন থেকেই তো আলটিমেটলি সরকারের সাথে কোনো না কোনো ফর্মে সেনাপ্রধান বা সেনাবাহিনী একটা জায়গা আছে। কারণ যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এমন দিকে চলে যাচ্ছিল যে সেটাকে ঠেকানো যাচ্ছিল না, তখন আপনি তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আপনি তাদেরকে আবার ব্যবহার করার চেষ্টা করছেন। সেই জায়গাতে আসলে কতটুকু উন্নতি হয়েছে না হয়েছে সেটা পরে আলাপ, কিন্তু রাষ্ট্র তো চাইছে তাদেরকে। তার মানে আলটিমেটলি পরিবর্তিত পরিস্থিতিতে এখন যে সরকারটা আছে এই ধরনের সরকার তো এর আগে কখনো ছিল না। ফলে এই পরিস্থিতিতে আপনি এই ধরনের প্রশ্ন করতে পারেন না যে আসলে রাষ্ট্রপ্রধানকে এটা সেনাপ্রধানকে এটা বলতে পারেন কিনা সেনাপ্রধান এখানে ইন্টারফেয়ার করছেন। যদি পরিস্থিতি এরকম হয়, দেখা যাচ্ছে যে চোখে দেখা যাচ্ছে যে যদি ডিসেম্বরের বাইরে যদি ইলেকশন চলে যায় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা যেমন অলরেডি তারা আজকে মানে গতকাল আমরা 12টা পার করে, তার মানে গতকাল তারা ঘোষণা করে দিয়েছে যে তারা ডিসেম্বরের পরে যদি যায় নির্বাচনের ব্যাপারটা তাহলে সরকারকে আর সহযোগিতা করবে না। এখন বিএনপির মতো দল যদি সহযোগিতা না করে, আমরা তো দেশের পরিস্থিতি, ঢাকার পরিস্থিতি কি হয়েছিল যখন ইশাক হোসেনের মানে মেয়র পদের বিষয়টা নিয়ে যখন তারা আন্দোলনটা করেছিল, ঢাকা শহর স্থবির হয়ে গেছিল। এখন বিএনপি যদি বলে আমরা সরকারকে আর সহযোগিতা করব না, তারা যদি অসহযোগিতার জায়গায় চলে যায় তাহলে তো রাষ্ট্র আসলে আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াবে, কিভাবে স্টাক হয়ে যাবে সেটা তো পরিষ্কার। ফলে সেই জায়গা থেকে সেনাপ্রধান যদি কথা বলে থাকেন তাও সেটা ইন্টারনাল ডিসকাশনে সেটা উনি বলতে পারেন, এটা এমন কোনো বিষয় না। জি, ডাক্তার রাকিব আল হাসান, এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের 33টা দলের সাথে আলোচনা শেষ হয়েছে, দ্বিতীয় দফা আলোচনা সম্ভবত জুনের প্রথম দিকে শুরু হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন ঐক্যমত্য হয়নি। এই যে বিরোধটা মেটানো কতটা দরকার, দিন শেষে কি আসলে বিরোধ মিটবে কিনা? জি, আপনাকে আবারও ধন্যবাদ। ঐক্যমত্য হওয়াটা জরুরি, কিন্তু ঐক্যমত্যের ব্যাপারটা হচ্ছে কি, ধরেন সব কিছু তো মিটবে না। কারণ হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে ধরুন পলিটিক্যাল পার্টিগুলো, ধরেন বাংলাদেশে যদি নিবন্ধিত পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে মানে 54 আমি যদি ভুল না করে থাকি, ধরেন 54টা দলের 54টা আইডিওলজি আছে। ব্যাপারটা বুঝেন, হ্যাঁ? ধরেন হচ্ছে ধরেন আওয়ামী লীগের রাজনীতি একরকম, বিএনপি রাজনীতি একরকম, জামাতের রাজনীতি একরকম, আবার আদর্শিক জায়গা থেকে ইসলামিক দলগুলোর মধ্যে এক একটা রাজনীতি এক রকম। এখন ধরেন আপনার সাথে আমার সবকিছু মিলবে না, এটা তো দিন সেটা সত্য, তাই না? এখন সব যদি মিলে যেত তাহলে সব একটা পলিটিক্যাল পার্টি হতো, তাই না? তো এখন ডেমোক্রেটিক সোসাইটি এস্টাবলিশ হয়েছে কেন, মানে পরিবেশটা এনভায়রনমেন্টটা কেন ক্রিয়েট হয়েছে, যে কারণে ভিন্ন মতগুলো এখানে থাকবে। তো সেই জায়গা থেকে ধরুন হচ্ছে কি, ধরুন এখানে মোট কথা হচ্ছে কি আমাদের মৌলিক জায়গাগুলো তো একসাথে হতে হবে, হ্যাঁ? আর ধরুন আমাদের এখানে সংস্কার নিয়ে অনেক কথাগুলো বলা হচ্ছে, কিন্তু একটা জিনিস সবচেয়ে বড় মিসিং করে যাচ্ছে, এটা নিয়ে কেন কথা বলা হচ্ছে না আমি জানি না। আমি এখানে আপনার এখানে বলতে চাই, ধরুন হচ্ছে কি আমরা অনেক সংস্কার করতেছি, অনেক কিছু করতেছি, ধরেন আপনার সব সংস্কার করার পরে একটা বাজে লোকের হাতে আপনার ক্ষমতা গেল, সেগুলো কি বুঝবে? রাষ্ট্রগুলো বুঝবে? যে রাষ্ট্র বোঝে না, যে রাষ্ট্র সিস্টেম বোঝে না, রাষ্ট্র কীভাবে ফাংশনিং করে সেটা জানে না, যে একটা মিনিস্ট্রি কীভাবে চালাতে হয় সেটা জানে না, তাকে আপনি মন্ত্রী বানালেন। যে একটা মানে সংসদ সদস্যকে আইন প্রণেতা, যে আইন সম্পর্কে কিছু জানে না, হ্যাঁ, যে ভালো শাসক না, গুড গভর্নর না, তাই না, তাকে আপনি বানালেন, তখন তাকে আপনি সংস্কার করতে কোনো লাভ নাই। সুতরাং আমাদের কেন এই দাবিটা তোলা হচ্ছে না যে আমাদের 300 এমপি ক্যান্ডিডেট যারা হবে তারা বাংলাদেশের বেশ 300 জন লোক এখানে যাবে, ঠিক আছে? ধরুন হচ্ছে কি আপনার পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে ধরুন বিএনপি বা প্রত্যেকটা দল 300 প্রার্থী যারা দেবে তাদেরকে আগে এটা এনশিওর করতে হবে, জনগণের কাছে সেই দায়বদ্ধতা করতে হবে, দলের কাছে তার দায়বদ্ধতা করতে হবে যে আমি কোনো চোর, বাটপার, গুন্ডা, সন্ত্রাস, হ্যাঁ, মানে যাবতীয় যা আছে এদেরকে আমি সংসদে পাঠানোর জন্য আমি নমিনেট করবো না। কারণ হচ্ছে ধরেন নমিনেট মানে আপনি বলতে পারেন যে জনগণ ভোট দিয়ে আনছে। এখন কিছু কিছু জায়গায় তো বাংলাদেশের রাজনীতি কি মাফিয়া কেন্দ্রিক রাজনীতি। এখন আপনি দিছেন তো আপনার দল, আপনার জনগণ আপনাকে ভালোবাসে, আপনার দলকে ভালোবাসে, দানের শীষকে ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে, প্রতীককে ভালোবাসে, দলকে ভালোবাসে, ভালোবাসার কারণে তাকে ভোট দিয়ে দিল। তো এখন এই জিনিসটা আপনি যদি এনশিওর না করতে পারেন, কারণ হচ্ছে ধরুন বাংলাদেশের মানে আমি এই জিনিসটা পার্সোনালি অ্যাটাক করতে চাই না, ধরুন হচ্ছে বাংলাদেশের মানে আমি কাগজ কলমে শিক্ষার কথা বলতেছি না, বাংলাদেশের 90% মানুষ অশিক্ষিত, আর বাংলাদেশের 95% পলিটিশিয়ান অশিক্ষিত। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি যদি আগে 300 এমপি ক্যান্ডিডেট এবং আপনার যে ধরুন 50 জনের যদি মন্ত্রিসভা হয়, তারা যদি ক্যাপেবল হয়, তাহলে আমি মনে করি তারপর বাকি সংস্কৃতির দিকে আলাপ। আমি আপনাকে একটা জাস্ট এখানে একটা উদাহরণ দিয়ে ছোট করে আমি 10 সেকেন্ড আপনাকে বলে যাই। ধরুন হচ্ছে ধরুন আমাদের একটা স্টাডিতে আমরা দেখেছি, ধরুন হচ্ছে কি আমাদের গত কয়েকটি মানে সরকারের পর্যালোচনা করে আমরা দেখেছি যে সরকার মন্ত্রীরা পাওয়ার থেকেও মন্ত্রীরা পাওয়ার চালাতে পারে না, কারণ হচ্ছে কি তার সচিব তার চেয়ে বেশি পাওয়ারফুল।
তা আমাদের স্টাডি দেখা গেছে যে সচিবরা তো ধরেন সে তো একটা প্রসেসের মধ্যে যে মোটা দাগে একটা শিক্ষিত জায়গা অনেক কিছু জানে বোঝে, তো তার তুলনায় মন্ত্রী কিছুই না। এখন মন্ত্রী তার মন্ত্রণালয়টা ভালো বোঝে না, কাজটাও ভালো বোঝে না, আবার তার উপর ছড়ি করতে পারে না, তো যার কারণে হচ্ছে কি সে তার কাছে অসহায় পড়ে। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, আপনি একজন মন্ত্রী হয়ে, কারণ মন্ত্রী তো আপনি নাই, আপনি ডামি ছিলেন, ভোট বিন ছিলেন, তারপর আপনি মন্ত্রী ছিলেন, রাষ্ট্র তো আপনি মন্ত্রী হয়ে আপনি সচিবের কাছে বা আপনার যে ইনস্টিটিউটগুলো আপনি চালাবেন, যাদেরকে আপনি চালাবেন তাদের কাছে আপনি অসহায়, তাই আপনি কীভাবে দেশকে সার্ভ করবেন? তো সেই জায়গাটা থেকে যদি আপনি এগুলো যদি মত তৈরি করা না হয়, আর এগুলো আলোচনা চলবে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের মোটা দাগে যে জিনিসগুলো সংস্কার না করলে না হয়, মৌলিক সংস্কার বলতে আমরা যেটা বুঝি যাতে একটা রাষ্ট্র মানে একটা রাষ্ট্রের জন্য কায়েমি রাষ্ট্র না তৈরি হয়, এবং সেই জায়গায় যদি আমরা নজর করি তাহলে মোটামুটি করি যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উঠতে পারবো। তারপরে আমাদের এগুলো প্র্যাকটিসের বিষয় অনেক কিছু, মানে পলিটিক্স রাজনীতির একদিনের বিষয় না, তো ধরেন দিনে দিনে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে আমরা একটা মধ্যপন্থার দেশে এবং উন্নয়নশীল দেশের অগ্রযাত্রা হিসেবে আমরা অগ্রজাতি হিসেবে এগিয়ে যেতে পারবো। জি সাকিব আনোয়ার, এই যে 33টা দলের সাথে আলোচনা, মৌলিক জায়গায় একমত হতে পারবো কিনা? হ্যাঁ দেখেন, আজকে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি বেশ কিছু মানে যে পয়েন্টগুলো আসলে 166টা যে পয়েন্ট, সেই পয়েন্টে কোন কোন জায়গাতে কোন রাজনৈতিক দলগুলো আসলে ঐক্যমত আছে, কোন জায়গাগুলো পৌঁছাতে পারে না, সেটা একটা ধারণা উনি আজকে দিয়েছেন। কোন দল কোনটা মেনে নিয়েছে, কোনটা মানে নাই, সেটা উনি এখন পর্যন্ত ক্লিয়ার করেন নাই। আমরা এমনিতেই গণমাধ্যমের সূত্রে যেগুলো জেনেছি বিভিন্ন রাজনৈতিক দলের যে অবস্থান, আমি দুটো রাজনৈতিক দলের কথা বলি, একটা বিএনপির একটা এবং জামাত ইসলামের একটা কথা বলি। জামাত ইসলামের 70 অনুচ্ছেদের সংস্কার চায় না, অদ্ভুত ব্যাপার। জামাত ইসলাম 70 অনুচ্ছেদের সংস্কার চায় না, বিএনপি কিন্তু চায়। মানে ওই আস্থা ভোট এবং অর্থ বিল, আমরা ওইটা বলেছি যে আস্থা ভোট এবং অর্থ বিল বাদ দিয়ে বিএনপি সম্ভবত জাতীয় নিরাপত্তা ইস্যু ওখানে যোগ করেছে, কিন্তু তারপর তারা 70 অনুচ্ছেদের সংস্কার চেয়েছে, জামাত ইসলামী জানে। শুধুমাত্র জামাত ইসলামের জন্য সম্ভবত 70 অনুচ্ছেদের সংস্কারের বিষয়টা ঐক্যমত্যে আসলে আসা যাবে না। আমরা প্রত্যাশা করি যে তারা এই জায়গাতে আসুক, কারণ 70 অনুচ্ছেদ সংস্কার নিয়ে সম্ভবত জামাত ইসলামীও মানে আওয়ামী লীগের আমলে যদি তাদের অবস্থান সম্ভবত সংস্কারের পক্ষেই ছিল, এখন কেন বিপক্ষে জানি না। বিএনপি একটা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট, তারা নীতিগতভাবে একমত হয়েছে, কিন্তু তার যে ফরমেশনে তারা বলছে যে লোয়ার হাউসে যেভাবে নির্বাচনটা হয় আর কি আসন কেন্দ্রিক, সেভাবেই আপার হাউস হবে, অর্থাৎ লোয়ার হাউসে যে পার্সেন্টেজ মানে আপনার আসনে আপনি জিতবেন ঠিক একই অনুপাতে আপনার আপার হাউস হবে। এটা যদি হয় তাহলে আলটিমেটলি চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা, যে কারণে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট। যদি আপনার লোয়ার হাউসে কিন্তু 35% ভোট পেয়ে, কাস্টিং ভোটের 35% পেয়েও কিন্তু আপনি 2/3 মেজরিটি হয়ে যায়, কিন্তু যদি আপনার আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হইতো, তাহলে ধরুন 100 জন এই জায়গাতে সবাই একমত হয়েছে, তাহলে 100 জনের মধ্যে আপনার থাকতো 35 জন, বাকি অন্য রাজনৈতিক দলও কিন্তু মিলে বাকি 65, কিন্তু আপনি লোয়ার হাউসে কিন্তু 2/3 মেজরিটি পেয়ে গেছেন। যে 2/3 মেজরিটির উপরে ভর করে ধরেন 30th অ্যামেন্ডমেন্টের মতো বড় অ্যামেন্ডমেন্ট আমরা করতে পারছি, 15th অ্যামেন্ডমেন্টের মতো জঘন্য অ্যামেন্ডমেন্ট ধরেন হয়ে গেছে, মানে করে ফেলতে পারছে শুধুমাত্র 2/3 মেজরিটির জোরে। এখন ওইটা যদি আপনি চেক অ্যান্ড ব্যালেন্সে আনতে চান, তাহলে আপনাকে কি করতে হবে যে লোয়ার হাউসে আপনি এটা পারলেন, কিন্তু আপার হাউসে যখন দিচ্ছেন আপনি 2/3 মেজরিটি কিন্তু লোয়ার হাউসে পাইছেন, কিন্তু উপরে গিয়ে আপনি আর পাচ্ছেন না। উপরে যখন আপনাকে এটা পাশ করাতে হবে, বাকি যে রাজনৈতিক দলগুলো মিলে ওই 65টা আসনে আছে তাদেরকেও আপনাকে আসলে আস্থায় আনতে হবে, তাদেরকেও আপনাকে ঐক্যমতে আসতে হবে। সো এই ধরনের যে চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাগুলো, এই জায়গাগুলোতে আসলে কেন, যেমন বিএনপি এই জায়গাতে একমত হয় নাই, তারা নীতিগতভাবে দ্বিকক্ষ মানে ব্যাপারে তারা মানে ঐক্যমতে এই জায়গাটায় মোটা দাগে ঐক্যমত হওয়াটা আসলে এই ধরনের জায়গাগুলো, আমি জাস্ট দুটো উদাহরণের জন্য আমি দুটো বললাম, এরকম আরো বেশ কিছু জায়গা আছে, কিন্তু একটা প্রবণতা দেখতে পাচ্ছি গণমাধ্যমে, দেখলাম আমি আজকে মৌলিক সংস্কারের পক্ষে কে কতগুলো এরকম একটা রিপোর্ট হয়েছে, এবং আমরা দেখলাম একটা ফটো কার্ড এটা ছড়িয়ে পড়েছে, বেশ কয়েকটা গণমাধ্যম, মূলধারা গণমাধ্যম এটা প্রকাশ করেছে। আচ্ছা, মৌলিক সংস্কার এর টানটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল সামনে নিয়ে আসছে, এখন এইটাকে ধরেই মানে এটাকে এখন এই যে সংস্কারের স্ট্যান্ডার্ড বানায় ফেলতেছে, এইটা আসলে কতটা যুক্তি? এটা তো কোনোভাবে মানে এক ধরনের সরকারি দল স্টাইলের একটা বিষয় আসলে আলটিমেটলি হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সবগুলো রাজনৈতিক দল যদি সমান ইকুয়াল যদি না থাকে, ওই ফিলিংটা যদি তার ভেতর না থাকে, তাহলে এই ঐক্যমত আসা যাবে না, কোনো সংস্কারও করা যাবে না। হাতে 1 মিনিট আছে, দুজনের কাছ থেকে একটি বিষয় মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। অধ্যাপক ইউনূস তো শেষমেশ থাকছেন, সংকট আসলে কতটা কাটলো? সংকট কাটেনি, উনি থাকাটা জরুরি, আমরা ওনাকে অন করে বলছি সংকট কাটেনি। কারণ হচ্ছে কি, ধরুন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কি, এটা হচ্ছে ধরুন সবার সরকার, হ্যাঁ, তো সরকারের কাজ কি, সরকারের কাজ হচ্ছে কি আমার আপনার মধ্যে মিনিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা না, কিন্তু সরকার নিজ থেকে ম্যাক্সিমাইজ করতেছে সবকিছু। সরকারের কাজ হচ্ছে কি অনতিবিলম্বে আমাদের মূল যে স্টেক হোল্ডার সেনাবাহিনী, রাজনৈতিক দল এবং জনগণ, জুলাই গণঅভ্যুত্থানের শক্তি, সব স্টেক হোল্ডারদেরকে সে মিনিমাইজ করে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে সে বিদায় নেবে। এটা হচ্ছে বড় সংকট কাটা সবচেয়ে বড় জায়গা, না হলে সে কিন্তু সেই সংকট কাটতে পারবে না এবং আমরা খুব বড় বিপদের দিকে চলে যাবো। সাকিব আনোয়ার, এই যে আমি এর 1 মিনিটের মধ্যে শেষ করবো, এর আগেও আমি দুটোর সাথে একই কথাই বলেছি, রিপিটেশন হচ্ছে, তারপরেও বলছি, ওই বোম্বেতে একটা মুভি ছিল একদিনের জন্য, প্রাইম মিনিস্টার বা সিএম নায়ক অনিল কাপুরের, তো এটার মধ্যে ওই লাস্ট ডায়লগটা ছিল যে
आप लोगों ने मिलकर आखिर मुझे पॉलिटिशियन बनाई दिया। তো আমরা মনে হচ্ছে যে কারো কারো উচ্চাভিলাষ, কারো কারো যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতাকে প্রলম্বিত করা, এই সব কিছু মিলে যে একটা অবস্থা আমরা ক্রিয়েট করেছি, তাতে মনে হয় আমরা সবাই মিলে, অন্যান্য রাজনৈতিক দল যারা আবার এর বিরুদ্ধে চাপ প্রয়োগ করছি, আমরা সবাই মিলে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে মনে হয় আসলে পলিটিশিয়ান বানাই দিছি। এই কারণে তিনি আসলে লাস্ট যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সেটা এইভাবে হ্যান্ডেল করলেন। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।